জানো তো, আমার কাছে সবার আগে আমার পরিবার। আমি আমার পরিবারের কাছে থাকলে আমার মনটা ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি আবার তোমার সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের দিনটা আমি কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলাতে আমি ঘুমাচ্ছি, হঠাৎ করেই দেখি আমার দিদি ফোন করছে, আমার মা ফোন করছে গোবরডাঙ্গা থেকে। দিদি বলছে বাবা মা এসছে, তুই আয়। তো আমি ভাবছিলাম যে যাবো না, কিন্তু আমার দিদি মা কেউ শুনছে না, বারবার করে ফোন করছে যে আসতেই হবে। তো তারপরে দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে এখন এই যে ভাঁজ করে গুছিয়ে রেখে আছি, যাতে বাড়িতে এসে আর কিছু কাজ না থাকে। তো ভাবলাম যে একবারে গুছিয়ে রেখেই যাই। তো তারপরে দেখো দেন আমি হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। তো তারপরে দিকে পাপাও ঘুমাচ্ছিল, তো ওকে এখন ডেকে তুলবো। তারপরে দেখো কেমন করে ঘুমাচ্ছে। আমি মানে থাক আর একটু পরে ডেকে তুলছি। তো তারপরে এখন আমি কি পরে যাব সেটাই খুঁজছি। কোথাও বেরোনোর সময় হলে আমার মনে হয় কি পরে যাব, মনে এত জামা কাপড় রয়েছে তবু মনে হবে যে কী পরে যাবো। তো তারপরে ভাবলাম, ডিসাইড করলাম যে এটা পরেই যাই। তো চলো ড্রেসটা পরে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো আমার কিন্তু ড্রেসটা পরাও কমপ্লিট। তো চলো এখন আমি হচ্ছে রেডি হয়ে নেব। আর তার আগে চুলে যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম, তো ভাবলাম যে চুলে একটু সিরাম লাগিয়ে নিই। আর আগের থেকে আমার চুলটা না খুব খারাপ হয়ে গেছে, জানি না কি করব, কি করলে যে চুলটা আবার আগের মতো হয়ে যাবে, সত্যিই জানা নেই। বাতাসে যদি দাও কান, এত শূন্যতা মনে রাখি যে আমি, দেখে না কেউ। আর তারপরে কি বলবো তোমার সাথে, মাথা থেকে যখনই চুলটাকে চেড়ে দিই না কেন তখনই এরকম চুল ওঠে। এখন তো তাও একটু কম, আগে আরও বেশি হতো, জানি না কেন তো চুল উঠে যায়। আর আমি কিন্তু এই চুলগুলোকে জমিয়ে রেখে দিই, কারণ এগুলো দিয়ে অনেক কাজে লাগে। তো তারপরে দেখো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে কিন্তু কপালে সিঁদুরটাও দিয়ে নিলাম, কারণ সিঁদুরটা না দিলে কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগবে। আর তারপরে সাথে কিন্তু একটা ছোট্ট দেখে টিপ পরে নিলাম, যাতে কপালটাও ফাঁকা ফাঁকা না লাগে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু খুব সিম্পলভাবে রেডি হয়েছি, তারপরে কিন্তু একটু পারফিউমও লাগিয়ে নিলাম। তো চলো আমি কিন্তু টোটাল রেডি। এখন হচ্ছে আমি আমার পাপাকে ডাকবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব সিম্পলভাবে রেডি হয়েছি। তো তারপরে দেখো এদিকে কিন্তু আমার পাপা ঘুমিয়ে যাচ্ছিলো, তো ওকে অনেকবার ডাকাডাকি করার পর উঠছিলো। তারপরে যেই বলেছে যে মনি বাড়িতে যাবো, তখনই কিন্তু উঠে পড়েছে, কারণ ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। আর তারপরে কিন্তু ওকে এখন ফ্রেশ করে নিয়ে আসলাম, হাত মুখ ধুইয়ে। তো তারপর এখন এদিকে পাপাকেও রেডি করেছি। আজকে আমি আর আমার পাপাই যাব। আর আমার বর কিন্তু ডিউটিতে গেছে, তো ও রাত্রে যাবে দিদি বাড়িতে। তো দেখা এদিকে কিন্তু আমার পাপা পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও রেডি। তো ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে তো এখন হচ্ছে বেরোবো। তো চলো বেরোনো যাক। তো তারপরে দেখো এদিকে আমি বাবান রেডি হয়ে বেরিয়ে গেছি, ওর ঠাম্মিকে টাটা করে বেরিয়ে গেলাম। তো চলো এখন যাই দুজন মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে। তারপরে কিন্তু আমরা ভ্যান ধরবো এখান থেকে। আর বিকালের ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল, কি দারুণ লাগছিল। তো চলো এখন যাওয়া যাক। তো তারপরে দেখো দিদি বাড়িতে চলে এসেছি। আর এই যে উঠোনের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাইয়ের স্বপ্নের বাইক, যেটাও নিয়েছে। আর বাবা সেই গাড়িটাই পুজো দিতে আজকে নিয়ে এসেছিলো। আর এখন এই যে দিদি বাড়িতে ঢুকবো। এদিকে এখন সবাই বসে আছে, মা আর দিদিদের বাড়ির পাশে একটা জেঠিমা, একটা পুচকু বাবা ছিল। তো ওরা সবাই গল্প করছিল। তো আমিও চলে এসেছি। আর এদিকে পাপা তো ঢুকেই অবাক যে দাদা দুজনকে দেখে। তো তারপরে দেখো আসার সঙ্গে সঙ্গে দিদি চা দিয়েছে, সাথে একটা খাস্তা বিস্কুটও দিয়েছে। আর এদিকে মনে হচ্ছে পুচকুটার সাথে খেলা করছে, আর ও জানি না কেন আমার পরে রেগে যাচ্ছিলো পুচকুটা। আর তারপরে দেখো এদিকে বাবা মার সাথে বসে দিদি সব সাথে বসে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। জানো তো, আমি যখন আমার বাবা মার কাছে থাকি কেন জানি না আমার মনটা খুব ভালো থাকে। এমনটা নয় যে আমি আমার শ্বশুরবাড়িতে থাকি বলে আমার মন খারাপ থাকে, তা নয়, কিন্তু যখন বাবা মার কাছে থাকি না খুব ভালো লাগে। আর বাবা মা যখনই দিদি বাড়িতে আসবে আমাকে ফোন করবে চলে আয়, যদি বাড়িতে থাকে বাড়িতে থেকেই বলবে যে মনে একটু আয়, বাড়ি থেকে ঘুরে যা। তো এখন বাবা মার থেকে দূরে থেকে বুঝি যে বাবা মার কাছে না থাকলে কতটা কষ্ট হয়, বাবা মাকে কতটা মিস করি। আর এই যে আমার দিদিদের কথা কি বলবো, ওদের সাথে আমার সম্পর্কটা একদম বন্ধুর মতো। আমরা এরকমভাবেই চলাফেরা করি বা এরকমভাবেই মিশি একে অপরের সাথে। তো তারপরে দেখো দিদি আর আমি বাইরা করছি যে এখন আমরা ফুচকা খাবো। আর বাবার সাথে এসেছিলাম একটু বাজারে দরকারে, বাবার কিছু দরকারি কেনাকাটা ছিল। আর আমরা বলছি যে চলো তাহলে ফুচকা খেয়ে নিই আগে। তো তারপরে এখান থেকে এই যে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর আমি খুব বেশি খেতে পারি না, 10 টাকা 20 টাকার মতো আমি ফুচকা খেতে পারি। তো তারপরে সব কিছু কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। এদিকে হচ্ছে মা বসে আছে।
আর তারপরেই আমার বাবার আবদার যে আমার হাতের খাসির মাংস রান্না খাবে। আর বাবা সবসময় বলে কি যে আমার ছোটো মেয়ে অনেক সুন্দর রান্না শিখেছে, তাই আমি আমার ছোটো মেয়ের হাতের রান্নাই খাবো। আর আমি কিন্তু এই ধাতটা পেয়েছি আমার মায়ের থেকে, কারণ আমার মা খুব সুন্দর রান্না করে। তো এখন আর মাকে বাবা বলে না, সবসময় আমি যদি ওই বাড়িতে যাই তাহলে আমাকে বলবে রান্না করতে, বাবা যদি দিদি বাড়িতে আসে আমাকে বলবে রান্না করতে, বা আমার বাড়িতেও যদি আসে তখন তা অবভিয়াসলি আমিই রান্না করি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো অনেকেই জানো যে আমি রান্না করতে ভালোবাসি, বা আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসি। দেখো, আমি বিয়ের আগে কোনোদিন, সত্যি বলছি, আমি কোনোদিন রান্না করিনি, কারণ আমি রান্না করতে পারতাম না আর মা দিতও না। হয়তো টুকিটাকি চা করতাম বা ম্যাগি বা ডিম ভাজি এগুলো করতাম, কিন্তু মা আমাকে রান্নাবান্না করতে দিত না। আর মা বাবা যদি দিদিবাড়িতে আসতো তখন হয়তো কোনো রকমভাবে রান্না করতাম, যেটা খাওয়ার মতো হতো না, কিন্তু মোটামুটি চলে যেত। আর এখন কেন জানি না যে আমি এত সুন্দর রান্না শিখেছি, আমি নিজের রান্নায় নিজেই প্রশংসা করি যে আমি এত ভালো রান্না শিখেছি। চলো, তোমাদের সাথে অনেক গল্প করলাম, গল্প করতে করতে কিন্তু খাসির মাংসটা আমার রান্না হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু ফুটছে টকবক করে, আর উপরে কিন্তু একদম খাসির তেলটা ভাসছে। আর এটা কিন্তু প্রেশার কুকারে আমি কটা সিটি মেরে নিয়েছি, আর গ্যাসটা কিন্তু বন্ধ আছে, তাও কিন্তু ফুটছে এখনও। আর কি বলবো, আজকের খাসির মাংসটা রান্নাতে এত সুন্দর হয়েছে, একদম অন্যরকম হয়েছিল, টেস্টটা দারুণ হয়েছিল। আর পুরো কী বলতো, গরম গরম ভাত ছিল, সাথে গরম গরম খাসির মাংস, মানে একদম সেরা ছিল রান্নাটা আজকে। আমি জানি না যে দেখে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু রান্নাটা সত্যিই ভালো হয়েছে। এবার হয়তো তোমরা অনেকেই বলবে যে নিজের ঢাক নিজেই পেটাচ্ছে, কী করবো বলো, রান্নাটাই তো ভালো হয়েছে। আর সেটা তোমরা সবাই খাওয়া দেখেই বুঝতে পারছো, আর সবার রিয়াকশান অবশ্যই নেব যে রান্নাটা কেমন হয়েছে। তোমরা ওদের মুখ থেকে শুনলেই বুঝতে পারবে যে রান্নাটা কতটা ভালো হয়েছে, সেটা আমি আর কিছু বলবো। আমার বাবা এখন আমার হাতে রান্না খেতে পছন্দ করে। আমার একটু সত্যি বলছি, এত কষ্ট করে রান্না করার পরে যদি সবাই এত সুন্দর করে একটা সার্টিফিকেট দেয় তাহলে আর কিছু বলার নেই, কারণ সত্যিই খুব ভালো লাগে তখন। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমার পাগলামিটা দেখো, আমার এখন ইচ্ছা হচ্ছে, আমার দিদির ছেলের হারমোনিয়াম আছে, মানে এটা আমার জাইবুর হারমোনিয়াম, তো সেটা আমি বলছি যে আমি একটু বাজাবো। তো না জানলে কি হয়, তো আমি তো বাজাতেই পারছিলাম না, তোমাদের সাথে সাউন্ডটা শেয়ার করলাম না। তো তারপরে দেখো, বা আমার সাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে, সবাই একসাথে অনেক গল্প করার পরে এখন কিন্তু মোটামুটি 11:30 11:15 বাজতে যাচ্ছে, আর আমি কিন্তু এখন বাড়িতে চলে যাব। মনটা একটু খারাপ লাগছে, কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে, যেখানে আমার গন্তব্যস্থল সেখানে তো আমাকে যেতেই হবে, কিছু করার নেই। তো চলো, সবাইকে এখন টাটা বাই বাই করে আর দিদিদের মন্দিরের সামনে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, তো তারপরেই বেরিয়ে পড়লাম। দেখো, এখন প্রায় রাত 12টা বাজতে যায়, আর এখন কিন্তু আমরা তিনজন বাড়িয়েছি, রাস্তাটা পুরো ফাঁকা, তো আমার একটু ভয় ভয় করছিল। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে চলো, টাটা।